মানুষ জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত কোন জিনিসটা চায়? আমরা মনে করি সেটা হলো ভালোবাসা। ভালোবাসায় মানুষকে বেঁচে থাকার প্রেরণা দেয়। আর এই নিঃস্বার্থ ভালোবাসা আমরা পেয়েছি মেঘালয়ের মানুষজনের কাছ থেকে। মেঘালয় সিরিজের আজকে 9th এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব মাওলিলং থেকে গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত মা কামাখ্যা মন্দিরে। কিন্তু যাওয়ার পথে শেষবারের মতো ঘুরে দেখব মেঘালয়ের আরেকটি অভূতপূর্ব সৌন্দর্য। মেঘালয়ের আকাশ, ওয়াটারফলস আর এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শিখিয়েছে মানবতার সঙ্গে প্রকৃতির সহাবস্থান কতটা সুন্দর হতে পারে। যাই হোক, আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক মাওলিলং এর হোমস্টে থেকে। Good morning from cleanest village in Asia, Maolilong. আজ 14 অক্টোবর 2024 আমাদের মেঘালয় সিরিজের যে সময়টা, মেঘালয় সিরিজটা প্রায় শেষের পথে। যারা লাস্ট ভিডিও দেখেছেন তারা জানেন আমরা কালকের ডাউকি রিভার ঘুরে এসে আর মাওলিলংয়ের আজকে সকালেই মাওলিলংয়ের লাস্ট দুটো স্পট ছিল। সেটা হচ্ছে একটা লিভিং রুট ব্রিজ আর একটা হচ্ছে চার্চ। আজকে সকালে জাস্ট কিছুক্ষণ আগে কমপ্লিট করে এসেছি, সেটা লাস্ট ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। আজকের এই বাইক প্রিপারেশন চলছে, আমরা মোটামুটি রেডি, জাস্ট রাইডিং গ্যাস গায়ে গলাবো আর বেরিয়ে যাব। এখান থেকে যাব আজকের গুয়াহাটি কামাখ্যা মায়ের মন্দির, সেটা পুজো দেওয়ার ইচ্ছা আছে। এখন আপাতত এই প্যাকিং চলছে, প্যাকিং প্রায় শেষ, এটা জাস্ট একটু লক করব। আর এখান থেকে এখন বাজে কটা? এখন বাজে 10টা বেজে গেছে, অলমোস্ট নয়, আমরা একটু লেট চলছে। আমাদের টার্গেট ছিল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাওয়া। যাই হোক, একটু গুছিয়ে বেরোতে, প্যাকিং করতে একটু টাইম লাগে, এটা সবারই হয় কম বেশি। আর এখান থেকে মোটামুটি গুয়াহাটি আমাদের দেখাচ্ছে যে 5 ঘন্টা মতো টাইম লাগবে, খুব বেশি চাপ নেই। যাই হোক, ঠিক আছে, এবার এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাই বাই মাওলিলং, বাই বাই। খুব ভালো একটা না 2 দিন কাটালাম এই সুন্দর একটা শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে। তবে এটা এমন একটা জায়গা যেটা আসলাম, ঘুরলাম, চলে গেলাম, সেরকম একটা জায়গা বলে তো আমার মনে হলো না। এটা এমন একটা জায়গা যেখানে আসতে হবে, থাকতে হবে, জায়গাটার ফিলিংস নিতে হবে। এটা হচ্ছে সেই জায়গাটা। এটা কোনো আমার মনে হয় সাইট সিন করার জায়গা বলে ধরলে হবে না। এই জায়গাটাকে ধরতে হবে, এসে জায়গাটাকে উপভোগ করতে হবে। এটা হচ্ছে সেই জায়গা। এখানকার প্রত্যেকটা মানুষ এত দায়িত্বশীল, মানে এদের ছোটোবেলা থেকে অটোমেটিক্যালি মাইন্ডসেট হয়ে যায় যে আমরা আমাদের নিজের বাড়ি ছাড়াও বাড়ির আশেপাশের জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটা ওদের মধ্যে অটোমেটিক্যালি ছোটো থেকে মাইন্ডসেট হয়ে যায়। আমরা ফার্স্টেই এখন আমরা তো যাচ্ছি মাওলিলং থেকে গুয়াহাটি, সেটা তো অলরেডি বলেই দিয়েছি আজকে গুয়াহাটি যাচ্ছি। কিন্তু গুয়াহাটি যাওয়ার পথে একটা যে হিডেন জেমটা দেখব সেটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। এখান থেকে মোটামুটি মাওলিলং থেকে দেখাচ্ছে 64 কিলোমিটার লাইটলুম ক্যানিয়ন, অ্যান্ড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা। এখানকার ওয়েদারটা একটু এত কনফিউজিং, রাত্রেবেলা মারাত্মক ঠান্ডা আর এই সকালবেলা যেমনি হলো গরম। এখন অবশ্য একটু ওই বাইকে চালাতে একটু গরমটা কম লাগে, যেটা সবসময় হয়, বাইক চালালে গরমটা কম লাগে। মাওলিলং থেকে লাইটলুম ক্যানিয়ন যেতে গেলে কিন্তু আমাদের অন্য কোনো রুট নিতে হচ্ছে না আলাদা করে। আমরা এখান থেকে ওই শিলংয়ের দিকেই যাচ্ছি। শিলং দিকে যাওয়ার আগে, জাস্ট কিছুটা আগে একটা মোড় আসবে, যেখান থেকে লেফট সাইড চলে গেলে চেরাপুঞ্জি থেকে শিলং যাওয়ার নর্মাল রুট যেটা চলে যাচ্ছে, ওই রোডটা চলে যাবে। আমরা ওই লেফট টার্ন না নিয়ে, আমি দেখাবো সামনে আসছে পজিশনটা দেখাবো, অবশ্যই দেখাবো আপনাদেরকে। ওই লেফট টার্ন না নিয়ে রাইট টার্ন নিতে হবে লাইটলুম ক্যানিয়নের দিকে। এখানে প্রচুর বাঁশ গাছ, দুদিকে ছোট ছোট বাঁশ গাছ। এরা এই বাঁশ চাষ করে প্রচুর। এগুলো দিয়েই এই টুকটাক জ্বালানি হয়ে যায় থেকে শুরু করে এই যে
যেগুলো ন্যাচারাল, যেগুলো বাঁধাবাঁধির জিনিসপত্র বা ব্রিজ বানানো সব কিছু এই বাঁশ গাছ দিয়ে করে এরা। এদের লাইফস্টাইলটা হচ্ছে যতটুকু ন্যাচারাল থাকা যায় ততটাই বেটার। আমাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো অ্যাভেলেবেল নয়, আমাদের ক্ষেত্রে পসিবিলিটি অনেক কমে যায় আমরা যারা শহরে বাস করি, কিন্তু এরা গ্রামে প্রকৃতির কাছে এতটা কাছে আছে বলে এদের পক্ষে এতটা পসিবল হয়ে ওঠে। এটা প্র্যাকটিক্যাল। চলে আসলাম আমরা সেই মোড় যেখানে আসার দিন মাউলিং আসার দিন এসেছিলাম, সেই মোড়। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে আমাদের ডাউকি, আর লেফট চলে যাচ্ছে শিলং। আর যেহেতু আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাব, তো অবভিয়াসলি শিলংয়ের রুটটা নিতে হবে। এই ভ্যালি, এই সবুজ পাহাড়, এগুলো আবার মিস করবো। আবার মেঘালয় থেকে বেরিয়ে যাচ্ছি, খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে এত। ওহ মাই গড, মিস করব। ও রাস্তাটা এত খারাপ কেন বাবা? এত ভিউর সাথে রাস্তাটাও তো ভালো দেওয়া উচিত ছিল। মারাত্মক সুন্দর রাস্তাটা নয়, ভিউটা। অ্যাকচুয়ালি এখানে প্রচুর এই পাথর ভাঙার কাজ হয়, দেখলাম প্রচুর পাথর ভাঙার কাজ হয় যেখানে সেখানে। তো সেই কারণে মনে হয় হেভি ট্রাকগুলো যাতায়াত করে, তো আর বৃষ্টিও প্রচুর হয়, তাই জন্য মনে হয় রাস্তাটা ঘন ঘন খারাপ হয়। আলটিমেটলি আমরা চলে আসলাম সেই পয়েন্ট, যেই পয়েন্ট থেকে এবারে আমাদের দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এই যে লেফটের রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে শিলং, আর আমাদের লাইটলুমের জন্য রাইট সাইড। লাইটলুম এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, হার্ডলি 14-15 কিলোমিটার হবে। চলে এসেছি, আর হার্ডলি আমার টাইম লাগবে 30 মিনিটস ম্যাক্স। ঘড়িতে এখন সময় 12টা বাজতে 15 মিনিট বাকি। আজকে তেমন কোনো তাড়াহুড়ো করছি না, ধীরে সুস্থে বাইক চালাচ্ছি। আর মেঘালয়ের রোড শেষবারের মতো একটু এনজয় করে নিচ্ছি। এগুলো মনে হয় আলু চাষ হয়েছে, আলু। কি সুন্দর প্রত্যেকটা পাহাড়ের স্টেপে চাষবাস করেছে, দারুণ লাগছে দেখতে। এ क्या सब्जी है? आलू सब्जी है, क्या सब्जी है? ए आलू ना? ঠিকই বলেছি। ए स्वीट पोटैटो या नॉर्मल पोटैटो? स्वीट आलू, मीठा आलू या फिर नॉर्मल आलू? नॉर्मल मालूम नहीं। अच्छा ओके ठीक है। না না, এগুলো সব আলু, সব আলু। আলু হয় তো, উপরে ফুল হয়। হয় হয় হ্যাঁ, বড় বড় গাছ। দারুণ দারুণ। বাই বাই। কত চাষ হয়েছে দেখেছো আলু? প্রচুর আলু চাষ হয়েছে। এই জন্য এখানে তরকারি সব কিছুতে আলু ভাজা, কিছু একটা সবজি মানে আলু ভাজাই বলে। রুটি সবজি, ওকে দিজিয়ে রুটি সবজি। দিচ্ছে কি রুটি আর আলু ভাজা, রুটি সবজি। রুটি মিক্স ভেজ, মিক্স ভেজের মধ্যে কি আলু ফুলকপি বা বাঁধাকপি। এই যে বাঁধাকপি চাষ হয়েছে, উরে বাবা কত ধরনের চাষ হচ্ছে দেখো। বাঁধাকপি চাষ করেছে, বিনও হয়, বিন চাষও হয়, মানে আলু বিন ভাজা বা আলু বিন ফুলকপি যেটা তরকারি, এটা হচ্ছে মিক্সড ভেজ এদের এখানকার। ঢুকে গেছি লাইটলুম ভিলেজ, আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স লাইটলুম ক্যানিয়ন। পাক্কা 2 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে, পাক্কা। পৌঁছে গেছি লাইটলুম ক্যানিয়ন। এর পার্কিং পয়েন্ট कितना भैया? 40 শিলং থেকে 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লাইটলুম ক্যানিয়ন হলো মেঘালয়ের একটি মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি। লাইটলুমের অর্থ হলো এন্ড অফ দ্য হিলস। মেঘের খেলা, আলো আর ছায়ার মায়াবী রূপ সব মিলিয়ে সৃষ্টি করেছে এক অপার্থিব দৃশ্য। কি আর বলবো এই জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছেন এটা এমন একটা মেঘালয়ের হিডেন জেম
যেখানে মেঘের ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতো উপরে উঠে চলে আসছে। শুধু দেখুন চারিদিকে, দেখুন শুধু মেঘ ঢেউয়ের মতো একদম পাহাড়কে ঘিরে ধরছে। তো অবশ্যই আসুন, দারুণ জায়গা, হাইলি রেকমেন্ডেড। মেঘালয় ঘুরতে আসলে লাইটলুম ক্যানিয়ন কিন্তু অবশ্যই যেন আপনার বাকেট লিস্টে থাকে। আপনারা চাইলে এখানে 100 টাকা দিয়ে ঘোড়ায় চড়তে পারেন, একটা রাউন্ড ঘোরাবে এখানে। সাইট সিনের পাশাপাশি এই ঘোড়ায় চড়া একটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে। এখানকার এক স্পেশাল মিষ্টি হুথারো, কিন্তু দেখতে জিনিসটা ইডলির মতো, একদম মিষ্টি নেই জিনিসটা, পুরো এমনি ইডলির মতনই খেতে। খেয়ে মনে হচ্ছে কিছু ওই চালের গুঁড়ো দিয়ে বানানো, ওনারা বলতে পারলেন না। এখানকার লোকজন কিন্তু খাবারে নুন কম খায়, মিষ্টিতে চিনি খায় না, এই জন্য এখানকার লোকজন এত ফিট অ্যান্ড হেলদি। মিষ্টি বলছো, মিষ্টি তো নয়, নেই তো, তাই তো বলছি। হুথারো 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 ক্যানিয়নটা কিন্তু আপনাকে লিমিটেড টাইমের জন্য, ভগবান যেরকম প্রকটন আবার চলে যান, লাইটলুম ক্যানিয়নটা সেম সেরকমই। আসছে মেঘে কিছুক্ষণ ফাঁকা হচ্ছে, দেখিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে মেঘে ঢাকা, এই হচ্ছে চলছে কন্টিনিউয়াসলি। পুরো চারিদিকটা মেঘে পুরো ঢেকে গেল, ঠান্ডাও লাগছে। মেঘগুলো কেউ উঠছে দেখেছো? মানে ওদের খুব ব্যস্ততা লাইফ, ওদিকে ব্যস্ততা ওদের লাইফ, তাদের ট্রেন ধরতে, তাদের হুড়ুর 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 করে উঠছে। এই চায়ের ধোঁয়া আর মেঘের ধোঁয়ার মধ্যে দেখাই যাচ্ছে না, মিশে যাচ্ছে। যাই হোক, 12:30 বেজে গেছে, অনেকক্ষণ আড্ডা মারলাম, বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট তো হয়ে গেল এখানে থাকলাম। এবার এখান থেকে বেরোতে হবে। চাটা সত্যি ভালো লাগছে। ওই হুতারও 20 আর চাগুলো 20, তা ভালো 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 খেতে। 20 টাকা নিয়েছে, কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে আর টেস্টও খুব ভালো। যাই হোক, আমার খুব লোকাল ফুড কিছু পাচ্ছিলাম না, ওই জাডো রাইস ছাড়া আরও অনেক হয় আর কি, আমি একটু পড়েছিলাম কিছু বইয়ে, সেগুলো কিছু পাইনি। তো এই মিষ্টিটা, ওদের এই মিষ্টিটার ব্যাপারেও পড়েছিলাম, এটা হঠাৎ করে পেয়ে গিয়ে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, তাহলে এবারে এখান থেকে বেরিয়ে তাহলে আপনাদের সঙ্গে এবারে ডাইরেক্ট গুয়াহাটি যাওয়ার পথে ওই আগেরবারে যেটা অন্ধকারের জন্য দেখা হয়নি, উমিয়াম লেক শিলংয়ের, ওটা একটু দেখে নেবো দূর থেকে, দিয়ে সোজা গুয়াহাটি বেরিয়ে যাবো। ঘড়িতে সময় এখন 12:45। আমরা রওনা দিয়েছি এখন সোজা গুয়াহাটির উদ্দেশ্যে। এই লাইটলুম ক্যানিয়ন থেকে মোটামুটি আমাদের গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে ওই কত, বেশি নয়, 120 কিলোমিটার মতো। আমরা যেহেতু কামাখ্যা টেম্পেলে থাকবো, মানে কালকে পুজো দেবো, তো ওই টেম্পেলের কাছাকাছি কোনো একটা দিকে হোটেল বুক করবো, আর ইচ্ছা আছে, প্ল্যান আছে ওখানেই বুক করব। কামাখ্যাতে পুজো দেওয়ার দুটো অপশান আছে, একটা হচ্ছে নর্মালভাবে লাইন দিয়ে, আর একটা হচ্ছে 501 টাকার একটা টিকিট কেটে, মানে ভিআইপি টিকিট যেটাকে বলে সেটা কেটে। তো ভিআইপি টিকিটটা দুটোভাবে কাটা যায়, একটা হচ্ছে অনলাইন কাটা যায়, আর একটা মোস্ট প্রবাবলি অফলাইন কাটা যায়, ওখানে গিয়ে কাটা যায়। এবারে আমরা অনলাইন কেটে নিয়েছিলাম, কালকে সকালে স্লটটা বুক করেছি। যাই হোক, ওই স্লট বুক করার জন্য একজন আপনাকে পান্ডাকে চুজ করতে হয়, তো আমরা একটা পান্ডা চুজ করেছিলাম। ওই পান্ডাকে ফোন করায় উনি বলে দিয়েছেন উনি হোটেল খোঁজ করে রাখবেন। তো আশা করছি উনি যে হোটেলটা চুজ করবেন আমাদের গিয়ে আর হোটেল খুঁজতে হবে না, পছন্দ হলে ওনারটায় থাকবো, না হলে আমরা নিজের মতো একটা চুজ করে নেব। এখান থেকে শিলং যেতে দেখাচ্ছে টাইম লাগছে 1 ঘন্টা, আর গুয়াহাটি পৌঁছাতে টাইম লাগাচ্ছে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। এতক্ষণ রোদের মধ্যে ছিলাম, আবার এই বৃষ্টি স্টার্ট হলো আর কি, ফোঁটা ফোঁটা জোরে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। রেনকোটটা বের করে নিলে ভালো হবে, বেশ বড় বড় ফোঁটা হচ্ছে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, এখন তো আর হচ্ছে না, তাই আর রেনকোটগুলো পরলাম না। এই সেরে নিচে দাঁড়ালাম, জাস্ট 1 মিনিট 2 মিনিট দাঁড়াতে দিলাম, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। যাই হোক, যা হলো ভালো হলো। লেখা আছে শিলং সিটি বাস, এই যেমন ওই একটা শহর থেকে আমাদের যেমন লোকাল বাস হয় ওখানকার, এখানে মানে এখানকার লোকাল বাস। এখানে খুব অল্টোটা আমি দেখতে পাচ্ছি, মারুতি অল্টো আবার কি অল্টো 800, মানে ছোটো গাড়ি। মানে এখানে একটা জিনিস আমি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি, মারুতি অল্টো 800। ট্যাক্সি হোক বা এইসব কমার্শিয়াল কার হোক, ম্যাক্সিমাম ছোটো কার, মানে এই যে লরির মতো বাস, এই যে সামনের দিকটা লরির মতো, দারুণ জিনিস। বাসের সামনের দিকটা লরি আর পেছনের দিকটা হচ্ছে বাস,
হেভি সিস্টেম। গাড়ি হচ্ছে অল্টো দাপাচ্ছে এখানে, ছোট গাড়ি, আর বাস হচ্ছে লরি কাম বাস। এই যে আবার অল্টো 800, প্রচুর অল্টো 800, প্রচুর। ঢুকে গেছি শিলং, আর শিলং ঢোকার সাথে সাথে জ্যামও শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30। ও বাপরে বাপ, এই জ্যামটা কাটিয়ে এবার বেরোতে পারলে হয়েছে। শিলংয়ের জ্যাম মারাত্মক জ্যাম। উমিয়াম সোজা, গুয়াহাটি সোজা, থ্যাঙ্কস ভিজিট এগেন। মানে আমি আস্তে আস্তে শিলং থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু শিলংয়ের জ্যাম এখনো শেষ হচ্ছে না। যতক্ষণ না পুরোপুরি এই জ্যাম থেকে কেটে বেরিয়েছি শান্তি হচ্ছে না। আমি অনেকক্ষণ আটকে আছি এই জ্যামে, নেই করে আধা ঘন্টা তো হয়ে গেল জ্যামে আটকে আছি। শুধুমাত্র এই বাইক বলে আমি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি, নইলে গাড়ি তো পুরো 4 চাকা তো পুরো অনেকক্ষণ ধরে লম্বা লম্বা গাড়ির লাইন পুরো। অ্যাট লাস্ট আমি ম্যাপে কোনো নীল দাগ দেখতে পেলাম। এতক্ষণ ধরে হয় হলুদ নইলে লাল, বিভৎস জ্যাম, বিভৎস। মোটামুটি আমার এই জ্যাম কাটিয়ে আসতে আমার নিজের এখন লেগে গেল 45 to 50 মিনিটস মতো লেগে গেল, শুধুমাত্র আমার বাইকের। এখান থেকে আর দেখাচ্ছে আমার কামাখ্যা মন্দির, তো আমি মেরে রেখেছি ম্যাপে, তো সেই কামাখ্যা মন্দিরটা ডিস্টেন্স দেখাচ্ছে 106 কিলোমিটার মতো। তার মানে 4টে 4:30 তো বেজে যাবে আমার গুয়াহাটি বা কামাখ্যা যেতে পৌঁছাতে। মাঝখানে কোনো একটা জায়গায় একটা ভালো রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে একটু লাঞ্চটা সেরে ফেলতে হবে। লেফটে উমিয়াম লেক, বিশাল বড় লেক, বিশাল বড়। একটা ক্লিয়ার ভিউ পয়েন্ট পেলে দাঁড়িয়ে উপর থেকে একটু দেখে নেবো নিজেরাও, আর আপনাদেরকেও দেখিয়ে দেবো। মনে হয় সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এই তো ওদের সামনে সবাই দাঁড়িয়ে আছে। আগের দিন রাত্রেবেলা এখান থেকে চলে গেছিলাম বলে আর দেখা হয়নি। পার্ক অ্যান্ড পে, ঠিক আছে, একটু পে করেই দেবো। শিলং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উমিয়াম লেককে 1960 সালে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয়েছিল। এখন এটি মেঘালয়ের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটি। এখানে আপনারা এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি চাইলে করতে পারেন, যেমন কায়াকিং, ওয়াটার সাইক্লিং অ্যান্ড বোটিং। এই হচ্ছে অত্যন্ত সুন্দর একটা লেক, উমিয়াম লেক। দারুণ দারুণ দারুণ, উপর থেকে ভিউটা অসাধারণ, জাস্ট অসম। আমার মনে হয় ওই জায়গাটা বোটিং হয়, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক পয়েন্ট, মনে হয় ওই জায়গাটা বোটিং হয়। এখানে যতটা সময় কাটানো যাবে ততটাই ভালো লাগবে, কিন্তু এখানে মনে হয় একটু ভালো করে যদি সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা যায় 2-3 ঘন্টা তো মনে হয় কম পড়েই যাবে। বিভৎস বড় লেক, বিভৎস বড়, মানে অনেক বড়। ওই দিক থেকে শুরু হয়েছে, সেই ওদিক থেকে শুরু হয়ে পুরোটা কত বড়, বিভৎস বড় লেক। যাই, এবারে গুয়াহাটির উদ্দেশ্যে এবার এখান থেকে রওনা দিতে হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:30। এখনও গুয়াহাটি পৌঁছাতে আমাদের আরও টাইম লাগবে, নেই করে 1.5 থেকে 2 ঘন্টা। এখানে পে অ্যান্ড পার্ক তো লেখা ছিল, কিন্তু কেউ কই পার্কের টাকা নিতে আসলো না বলে আর দেওয়া হলো না, এমনিই বেরিয়ে চলে আসলাম। জায়গায় এই ভিউ পয়েন্টটা মোটামুটি মনে হচ্ছে ফ্রি। যাই হোক, এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তায় আমরা সেই গুয়াহাটি থেকে শিলং এসেছিলাম রাত্রেবেলা বলে নিজেরাও ঠিকঠাক দেখতে পারিনি আর আপনাদেরকেও দেখাতে পারিনি। এই সেই রাস্তা, শিলংয়ের রাস্তা, অ্যাজ ইউজুয়াল আঁকা বাঁকায় ভরা, যেটা শিলং আর চেরাপুঞ্জির স্পেশালিটি রাস্তার। অসম্ভব সুন্দর আর প্রচুর প্রচুর কর্নারিং, প্রচুর। সুখের দিনগুলো যেন চোখের পলকেই পেরিয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে মেঘালয় থেকে বিদায় নিলেও মনের একটা অংশ এখানেই থেকে যাবে সারা জীবন। যাই হোক, মনের ভেতরে এক ধরনের শূন্যতা রেখে আমরা এগিয়ে চললাম আসামের দিকে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর একটা ক্যাফে কফি ডে দেখে দাঁড়িয়ে গেলাম লাঞ্চ করার জন্য।
এখন ঘড়ির কাঁটায় ডট 4টে, যেহেতু প্রপার কোনো দোকান পাইনি লাঞ্চ করার জন্য, বা একটাই মনে হয় ধাবা পড়েছিল, কিন্তু সেটা আমরা মানে মিস করে গেছি, হট করে বেরিয়ে গেছি ওখান থেকে, বুঝতে পারিনি। তো সেই জন্য এই নংপো, মেঘালয়ের নংপো মানে একদম বর্ডারের কাছাকাছি একটা সিসিডি দেখতে পেলাম, ক্যাফে কফি ডে। তো ওখানেই ঢুকলাম, একটা বার্গার, স্যান্ডউইচ আর কোল্ড কফি অর্ডার করা হয়েছে। সকালে সেই ব্রেকফাস্ট করেছিলাম এগ অমলেট আর হচ্ছে রুটি সবজি, আমি এগ অমলেট আর অবভিয়াসলি চা। তারপরে আর সলিড কিছু খাওয়া হয়নি। তো সেই সলিড খেতে, সলিড খাওয়ারটাও সলিড, টাকাটাও সলিড, সেটা খেতে ক্যাফে কফি ডেটে ঢুকেছি। এই বার্গারটার সাইজ একটা গেলে পেট ভরে যাবে, ভালোই বড় সাইজ আছে, দারুণ খেতে, দারুণ। এইটা খেতে মানে এটা ওই কোল্ড কফি ডেভিলসন ফ্র্যাপে, উপরটা কি দেওয়া আছে? ক্রিম। ঘড়িতে সময় এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা সিসিটি থেকে মোটামুটি একটা লাঞ্চ তো বলবো না, ইভিনিং একটা স্ন্যাক্স, যাই হোক যেই নাম দেবেন দিন, ওই করে এখন বেরোলাম। মোটামুটি পেট এখন ভর্তি হয়ে গেল। 17-18 কিলোমিটার পর চলে আসবে হচ্ছে উমত্রু রিভার ক্রস করলে আমরা মোটামুটি ঢুকে যাবো আসামে। আমরা মেঘালয়ের এবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মেঘালয় থেকে বেরিয়ে যাওয়ার টাইম চলে এসছে। এখান থেকে মোটামুটি কামাখ্যা আর বাকি 54 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আমরা একদম ধীরে সুস্থে বাইক চালাচ্ছি, রিল্যাক্স করে, কোনো তাড়াহুড়ো করছি না বলে এতটা সময় লেগে যাচ্ছে, নাহলে এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়া উচিত ছিল গুয়াহাটিতে। আজকের আমাদের জার্নির ফার্স্ট অ্যান্ড লাস্ট টোলগেট বলা যেতে পারে। একটাই তো টোলগেট আছে এই রাস্তায়, মনে হয় না আর কোনো আছে। এটা অ্যাকচুয়ালি NH6, ন্যাশনাল হাইওয়ে 6। রাস্তাটাও খুব সুন্দর রাস্তা, দারুণ। হাজার হাজার কর্নারিং, শয়ে পাহাড় আর অজস্র ওয়াটারফল পেরিয়ে এবারে বলতে পারি আমি আমাদের মেঘালয় পেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের উমত্রু নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি বিরনিহাট বা বাইরনিহাট ব্রিজ। 4:50 হয়ে গেছে ঘড়ির কাঁটায়, মানে এবারে আর আধা ঘন্টার মধ্যেই ঝপ করে অন্ধকার নেমে চলে আসবে, কিছু বুঝে ওঠার আগেই। সূর্য তো অনেক আগেই ঢুকে গেছে, সূর্যর কোনো পাত্তা নেই, এবারে ঝপ করে অন্ধকার নেমে চলে আসবে। আমাদের এখনো পৌঁছতে তো টাইম দেখাচ্ছে 40 কিলোমিটার, যেতে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। ওরে বাপ রে বাপ। এয়ারপোর্ট 19 কিলোমিটার, জালুকবাড়ি 13। ভালো মতোই অন্ধকার, শুধুমাত্র এই আমাদের স্ট্রিট লাইটই আমাদের পথ প্রদর্শক। যাই হোক, এখান থেকে আর কামাখ্যা টেম্পল বাকি 15 কিলোমিটার। চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে। আমাদের যিনি পান্ডা আছেন, যিনি আমাদের পুজো করিয়ে দেবেন, উনি একটা রুম কামাখ্যা টেম্পলের পাশে বেছে রেখেছেন। এবারে আমরা পৌঁছে একদম গিয়ে দেখি কেমন রুম। তা ঠিক আছে, এবারে গুয়াহাটিতে প্রায় চলেই এসেছি, আর এই অন্ধকারে ব্লক করে লাভ নেই। এই হচ্ছে আমাদের বিউটিফুল গুয়াহাটি সিটি, দারুণ পুরো আলোয় ঝলমলে গুয়াহাটি সিটি। ঠিক আছে, তাহলে একদম হোটেলে পৌঁছে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা সন্ধ্যে 6:30 নাগাদ কামাখ্যা মন্দিরের এখানে ঢুকে গেছি। রুমটা আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর ডিটেলস বলছি। এই একদম বেসিক একটা রুম, ঠিক আছে, বড় ঘর যদিও। আর এখানে বাথরুম আছে, বাথরুমটা বেশ পরিষ্কার। বাথরুমে বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার সেগুলো সব আছে, গিজার আছে, কল, বাথরুম, জেট স্প্রে, যেগুলো দরকার বেসিক, বেসিন সবই আছে। এই যে আপনারা রুমটা দেখলেন, এই রুমটা নন এসি, এবং আমাদের এই রুমটা 1200 টাকা পড়েছে। সিজন অনুযায়ী কিন্তু এই ভাড়া আপ ডাউন করতে পারে। এবং এটি হোটেল নয়, এটি একটা বাড়ি মতো, এটার কোনো যেন নাম নেই। আপনাকে এটা বুক করতে হলে হেমেন শর্মা বড় পূজারী, ওনাকে ফোন করেই বুক করতে হবে। এই আমাদের এই থাকার জায়গাটা কিন্তু আমরা হেমেন বাবুকে অনলাইনে যখন কামাখ্যা দেবীর
টিকিট বুক করেছিলাম তখন ওনার নামের অপশান আসে, কিছু পণ্ডিতের নামের অপশান আসে, সেই ডিটেল ভিডিও আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকবে, সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেইখানে ড্রপডাউন বক্সে আমরা হেমেন শর্মা বড় পূজারী ওনার নাম সিলেক্ট করেছিলাম বলেই আমরা এই থাকার জায়গাটা কিন্তু পেয়েছি, ওনার থ্রু দিয়েই। আজকে আমাদের আর সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই করার, জার্নি করে এসেছি, তাই জন্য আজকে রেস্ট নেব। আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে একদম মন্দিরের সামনে। গুড মর্নিং। আজকে 15ই অক্টোবর 2024 এবং আমরা দাঁড়িয়ে আছি আসামের পাহাড়ের মাঝখানে কামাখ্যা মন্দিরে। ফুল ডালা যেগুলো কেনার, সেগুলো পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন আমার হাতে। তো এখন আমাদের যেহেতু আগের থেকে ভিআইপি অনলাইনে টিকিট কাটা ছিল, সেই জন্য আমরা এখন ডাইরেক্টলি কোথায় সেই টিকিট যেটা 7:30 থেকে দেবে সেখানে যাব। যদিও এখনও সবে 6:30 বাজছে, আমরা একটু আগে থেকে এসেছি মায়ের কাছে একটু সময় কাটাবো বলে। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই মা কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে পবিত্র একটি মন্দির। কথিত আছে, বিষ্ণুর সুদর্শন চক্র যখন মা সতীর দেহ ছিন্ন করেছিলেন, সেই সময় মায়ের যোনি এসে পড়েছিল এইখানে। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন এবং এখানে মায়ের পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। লাইন দিয়ে পিআরও অফিস থেকে টোকেন কালেক্ট করে আমরা চলে গেলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এখন ঘড়ির কাঁটায় 12:10, অলমোস্ট 5-5.5 ঘন্টা লাইন দিয়ে, অনলাইনে বুকিং থাকা সত্ত্বেও 5-5.5 ঘন্টা লাইন দিয়ে আমরা পুজো দিলাম। পুজোর মন্দিরের ভেতরটা খুব সুন্দর। আপনারা অনেকেই জানেন যে একটা গর্ভগৃহ আছে, একদম পৃথিবীর বুকের ভেতর তলায় যেতে হয় এবং সেখানে গিয়ে মায়ের যোনির মতো আকৃতির একটা মূর্তি নেই, কোনো যোনি আকৃতির একটা জায়গা, এবং সেখান থেকে জল বয়ে চলছে, সেই জলটা ছোঁয়ানো যায়। আমিও সেই জলটা এই কাপড়ে ছুঁয়ে আনলাম। তো পুজো দেওয়া খুব ভালো হয়েছে, সেই নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে মেন্টালি রেডি হয়ে আসতে হবে যে আপনাকে এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আসেন এখানে দূর দূর থেকে মনস্কামনা পূর্ণ হলে তার মনের কথা জানাতে মায়ের কাছে। এই মন্দির তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ার কারণে প্রতি বছর অম্বুবাচীর সময় এখানে প্রচুর মানুষ মায়ের আরাধনা করতে আসে। এখানে পূর্বে নরবলি দেওয়া হতো, যদিও এখন নরবলি না দেওয়া হলেও পশু বলি দেওয়া হয়। যারা এই বলি প্রথা পছন্দ করেন না আমার মতো, তারা পারলে এই জায়গাটা অ্যাভয়েড করবে। অনলাইনে বুকিং করার যে প্রসেসটা, সেটা তো আমরা অলরেডি বলেছি, ডিটেল ভিডিও আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তার পাশাপাশি কিছু ট্রিক্স বলে রাখি, যেটা কোনো পণ্ডিতজি আপনাদেরকে কেউ বলবে বলে আমার মনে হয় না, কারণ আমি এখানে এসে যা অবজার্ভ করলাম কেউই ব্যাপারগুলো জানে না। তবে 3টে পয়েন্ট আপনারা যদি মাথায় রাখেন, একটু হলেও হয়তো আগে আপনাদের হবে, একটু তাড়াতাড়ি হয়তো হবে। ফার্স্ট পয়েন্ট হলো, যখন অনলাইনে বুকিং করবেন, যে ডেটে আপনি পুজো দিতে চাইছেন তার ঠিক 7 দিন আগে ডেটটা ডিসপ্লে হয়। তো আপনারা অনলাইনে চেক করতে থাকবেন, মোটামুটি 7-8 দিনের আগে থেকে চেক করতে থাকবেন, এবং রাত 12টার বাজলেই দিন শুরু হচ্ছে, তো রাত 12টার সময় আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে চান্সেস বেশি যে আপনি টিকিটটা সেই ডেটে পাবেন, নাহলে নাও পেতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই আসল ইয়েটা শুরু হয়, মন্দিরে সকালে ঢুকে যান এবং এখানে পিআরও অফিস বলে একটা অফিস আছে, যে কোনো কাউকে জিজ্ঞেস করে বলে দেবে, মন্দিরের মেইন ডোর থেকে ডান দিকে পড়ে একটা সিঁড়ি উঠে। তো সেখানে যত সকালে সম্ভব এসে দাঁড়িয়ে থাকুন। যত সকাল বলতে
6টা 6:30টার মধ্যে আসলেই হবে। আমাদেরকেও বলা হয়েছিল 7:30টায় আসতে, কিন্তু আমরা নিজেদের চাহিদাতেই আর কি 6:30টায় এসেছিলাম, তবে গিয়ে একটু আগে চান্স পেয়েছি, না হলে কিন্তু আমরা হয়তো সেকেন্ড হাফে চলে যেতাম পুজো দেওয়ার। মন্দিরটা বন্ধ থাকে মাঝখানে 1টা থেকে আর কি। তো চেষ্টা করুন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে পিআরও অফিসের সামনে এসে লাইন দেওয়ার। থার্ড পয়েন্ট হলো যে পিআরও অফিস থেকে একটা টিকিট দেয়, হার্ড কপি টিকিট, আপনার অনলাইন স্ক্যানিংয়ের বেসিসে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যার নামে বুকিং যে কোনো একজনের আধার কার্ড কিন্তু লাগছে। আর পিআরও অফিসে একজন এসে লাইন দিলেই হবে, পরিবারের একজন এসে লাইন দিলেই হবে, সবাইকে দরকার নেই। আর এবার এখান থেকে পিআরও অফিস থেকে থার্ড পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে পিআরও অফিস থেকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়। সেই ওয়েটিং রুমে গিয়েও আপনি যতটা সম্ভব সামনের দিকে সিট নিয়ে বসুন। এখানেই আমরা ভুলটা করেছিলাম, আমরা একদম লাস্ট সিটে গিয়ে রিল্যাক্স করে বসেছিলাম। সেটা করতে গিয়ে আমাদের এই 5-5.5 ঘন্টা লেগে গেল। যদি আমরা সামনের দিকে সিটে বসতাম তাহলে হয়তো আরও 1 ঘন্টা আগে আমাদের হয়ে যেত। তো এই 3টে পয়েন্ট মাথায় রাখলে টাইম তো লাগবেই, তার থেকেও একটু কম বাঁচানো যাবে আর কি সময়। এই মন্দিরের একটা ভালো দিক হচ্ছে এখানে পান্ডাদের কোনো উপদ্রব নেই। তো আপনি যদি চান কোনো পান্ডাকে ধরবেন না, অনেক ভোরবেলা এসে টিকিট কুপন কালেক্ট করে জেনারেল লাইন দিয়ে আপনি পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, নিজের মতো করে। আর যদি মনে হয় যে অনলাইনে ভিআইপি টিকিট কাটতে পারবেন না, তাহলে এখানেও ভোরবেলা এসে ভিআইপি টিকিট কাটতে পারেন। এখানেও ওই পান্ডাকে ধরেই আপনার ভিআইপি টিকিট কাটতে হবে। ইন দ্যাট কেস আপনার ফোন নাম্বার বা কোনো পান্ডা যদি পরিচিত থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। মেঘালয়ে এত সুন্দর সময় কাটানোর পর এত পবিত্র জায়গায় পুজো দিয়ে যদি এই শহরে শেষ হয়, এর থেকে ভালো আর কি হতে পারে। যাই হোক, আজকের গল্প আমরা এখানেই শেষ করলাম। পরের এপিসোড আপনাদের জন্য থাকবে গুয়াহাটি থেকে বাড়ি ফেরার এক দারুণ অভিজ্ঞতা। তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অহনা, আমি অভি। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।